Hello dear students, welcome to Gyanpith. This is RKD with you. জ্ঞানপীঠের তরফ থেকে ইংলিশ কোশ্চেন্সের উপর যে WBC সিরিজটা আমাদের চলছে, আজকে তার আরেকটা সেট আমরা করতে চলেছি। দ্যাট মিন্স WBCS 2018-এর প্রিলিতে আসা যে ইংলিশ কোশ্চেন্সগুলো আমরা নিয়ে এসেছি, আজকে সেগুলোর এক্সপ্লেনেশন দেখব এবং অ্যান্সারও দেখব। তো তাহলে আমরা দেরি না করে সরাসরি ক্লাসে চলে যাব। তো আজকের ক্লাস আমাদের শুরু হবে এই কোয়েশ্চেনটা দিয়ে, অ্যান অর্নিথোলজিস্ট ডিলস উইথ হোয়াট। আজকের ক্লাসের প্রথম কোয়েশ্চেন হচ্ছে এটা, অ্যান অর্নিথোলজিস্ট ডিলস উইথ ডট 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 বা ড্যাশ। অর্নিথোলজিস্ট হচ্ছে দ্য পারসন হু ডিলস উইথ বার্ডস, যিনি পাখি নিয়ে রিসার্চ করেন, যাকে বাংলায় আমরা বলে থাকি পক্ষী বিশারদ। ঠিক আমাদের এই শব্দটা উচ্চারণ করার সাথে সাথে আমাদের একজনের নাম মনে পড়বে, দ্য গ্রেট সেলিম আলী। তিনিও ছিলেন একজন ভারতবর্ষের খুবই বিখ্যাত অর্নিথোলজিস্ট। সো অ্যান অর্নিথোলজিস্ট ডিলস উইথ বার্ডস। কোয়েশ্চেন নাম্বার 1, অপশন বি। কোয়েশ্চেন নাম্বার 2, অ্যান ইনডিফেটিগেবল পারসন রিমেইনস। ইনডিফেটিগেবল পারসন কোয়েশ্চেন বা শব্দটির মধ্যেই অ্যান্সার রয়েছে। যার এই শব্দটির মানে জানা আছে সে কিন্তু ঝট করে উত্তরটা বলে দেবে এখানে। ইনডিফেটিগেবল পারসন মানে হচ্ছে অক্লান্ত কোনো মানুষ বা ব্যক্তি, যার মানে হচ্ছে যার মধ্যে কোনো ক্লান্তি আসে না। দ্যাট মিন্স হি রিমেইনস আনটায়ার্ড। তো অ্যান ইনডিফেটিগেবল পারসন রিমেইনস আনটায়ার্ড, একজন অক্লান্ত বা ক্লান্তিহীন লোকের কখনোই ক্লান্তি আছে না। সো কোয়েশ্চেন নাম্বার 2, অপশান এ। এই প্রসঙ্গে বলে দেওয়া উচিত যে কটা এখানে অপশন দেখতে পাচ্ছ সব কটাই কিন্তু এখানে অ্যাডজেক্টিভে রয়েছে, মানে বিশেষণে আছে। তো কোয়েশ্চেন নাম্বার 3, হি হ্যাজ এ প্রেফারেন্স ড্যাশ টি ড্যাশ কফি। প্রিপোজিশন বসাতে বলছে এখানে। দেখো, প্রেফারেন্স শব্দটা এখানে খুব ভাইটাল। প্রেফারেন্স এই ওয়ার্ডটা কিন্তু এখানে নাউনে আছে। এর ভার্ব ফর্ম কি হবে? প্রেফার। প্রেফারের পর আমরা টু বসাই। যখন আমরা কোনো জিনিস পছন্দ করি তখন আমরা সেই ক্ষেত্রে যদি প্রেফারকে ভার্ব হিসেবে ব্যবহার করি সেই ক্ষেত্রে আমরা টু বসাই। কিন্তু যখন প্রেফারেন্স থাকে, নাউন ফর্ম থাকে, সেই ক্ষেত্রে আমরা যখন কোনো বিষয়কে পছন্দ করি তখন কি হয়? প্রেফারেন্স ফর টি হয়ে গেল। যখন আমরা একটা কম্প্যারিজন পারপাসে এটা ব্যবহার করব, তো এই দুটো জিনিসের মধ্যে আমি ওই জিনিসটা পছন্দ করি। যেমন এখানে হি হ্যাজ এ প্রেফারেন্স ফর টি ওভার কফি, চায়ের থেকে কফিকে বেশি পছন্দ করে। টি আর কফির মধ্যে একটা কম্প্যারিজন হয়েছে, তার মধ্যে জিতেছে কে? কফি। দ্যাট পার্টিকুলার পারসন লাইকস টু হ্যাভ এ কাপ অফ কফি। সেই জন্য এখানে কম্প্যারিজন পারপাসে ব্যবহার করা হয়েছে, সেই জন্য আমরা এখানে ওভার বসিয়েছি। তাহলে অ্যান্সারটা কি দাঁড়াবে? হি হ্যাজ এ প্রেফারেন্স ফর টি ওভার কফি। তো নাম্বার 3, অপশন সি। নেক্সট কোশ্চেন, ইট ইজ 9 o'clock ড্যাশ মাই ওয়াচ। ছোটবেলা আমাদের ট্রান্সলেশন আসতো, তোমার ঘড়িতে এখন কটা বাজে। আমরা কি বলতাম? যখন জানতাম না তখন অ্যান্সারটা দিতাম হোয়াট ইজ দ্য টাইম নাও ইন ইউর ওয়াচ। তার মানে ভাবতাম কি যে ঘড়ির মধ্যে কটা বাজে। অ্যাকচুয়ালি বিষয়টা সেটা নয়, ঘড়ির দ্বারা আমরা সময়টা জানি, ঘড়ি আমাদের সময়টা জানিয়ে দেয়। তাহলে অ্যান্সারটা হবে অপশন এ, বাই। ইট ইজ 9 o'clock বাই মাই ওয়াচ। বাই কোথায় ব্যবহার করি? বাই আমরা ব্যবহার করি এমন জায়গায় যেখানে আমরা বোঝাবো, তার মানে হচ্ছে, বা এরকম করে বলতে পারি, বাই স্ট্যান্ডস ফর অ্যাজ এ মিনস অফ সামথিং অর সামওয়ান। বাই ব্যবহার করব সেখানে যেখানে আমরা বোঝাবো এই জিনিসটা দিয়ে এই কাজটা হচ্ছে, এই ব্যক্তিটির দ্বারা এই কাজটা সম্পন্ন হচ্ছে, সেই ক্ষেত্রে আমরা বাই বসাতে পারি। তাহলে বাই মিনস অ্যাজ এ মিনস অফ সামথিং অর সামওয়ান। যেখানে এই মানেটা প্রকাশ পাবে সেই জায়গায় আমরা বাইকে ব্যবহার করব। ঘড়ির দ্বারা আমরা সময় জানতে পারি, ঘড়ির ভেতরে সময় তৈরি হয় না কিন্তু। তাহলে নাম্বার 4, অপশান এ। তো এরপর থেকে যখন আসবে এই ধরনের সেন্টেন্স অবশ্যই তোমরা
বাই ব্যবহার করবে। তাহলে কি হবে অ্যান্সারটা? ইট ইজ 9 o'clock বাই মাই ওয়াচ। নাম্বার 4 অপশন এ। নেক্সট কোশ্চেন নাম্বার 5, রিগ্রেট মে বি এক্সপ্রেসড বাই দ্য ফলোয়িং ইন্টারজেকশন। এই কোশ্চেন নাম্বার 5 এর সাপেক্ষে বলবো, বিশেষ করে WBCS তো এই ধরনের বা এই ধাঁচের কোশ্চেন আসছেই, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, ক্যালকাটা পুলিশেও আমরা এই ধরনের বা একই ধাঁচের কোশ্চেন কিন্তু দেখতে চলেছি। খুবই সোজা, জাস্ট কোয়েশ্চেনের প্যাটার্নটা একটু চেঞ্জ করে দিয়েছে। খুবই সোজা। রিগ্রেট দিয়ে কি বোঝায়? রিগ্রেট শব্দের মানে কি? দুঃখ, ব্যথা, বেদনা। অ্যালাস, আমরা যখনই কোনো সেন্টেন্স লিখেছি, এক্সক্লেমেটরি সেন্টেন্স লিখেছি, তখন কি বলতাম? অ্যালাস আই এম আন্ডান, আমি অসহায়। হাই, আমি অসহায়, নাম্বার 1। আরেকটা সেন্টেন্স যদি লিখি, অ্যালাস ইজ ফাদার ইজ ডেড। তো অ্যালাস দিয়ে দুঃখ বোঝাবে, রিগ্রেট। তো কোয়েশ্চেন নাম্বার 5 অপশন এ, হাস, এটা দিয়ে কাউকে চুপ করতে বলা হবে। হুস করে আমরা চুপ করতে বলি কাউকে। ব্রাভো, কারো পিঠ চাপড়ে যখন দিই তখন তাকে আমরা বলি ব্রাভো। হুররে, হুররে দিয়ে কি বোঝায়? আনন্দ প্রকাশ করা হয়। তাহলে কোয়েশ্চেন নাম্বার 5 হচ্ছে অপশন এ। 6, fill in the blank with correct word dash his humiliation he attended the function. খুব ইন্টারেস্টিং একটা কোশ্চেন। 4টে অপশন আছে, যে একটা অপশন হবে তার পারফেক্ট অ্যান্সার। কেউ হয়তো বলবে যে ইনস্পাইট অফ যদি থাকতো তাহলে সেটা অ্যান্সার হয়ে যেত, কিন্তু অফটা এখানে মিসিং আছে। ইনস্পাইট অফ মানে হচ্ছে সত্ত্বেও। আচ্ছা, নট উইথস্ট্যান্ডিং, নেভারদিলেস, দুটোর একই মানে। অ্যান্সার হবে এখানে নট উইথস্ট্যান্ডিং, কিন্তু নেভারদিলেসেরও যা মানে, নট উইথস্ট্যান্ডিং এরও একই মানে। তাহলে নেভারদিলেস এটা কেন হবে না? দেখো, নেভারদিলেস এটা হচ্ছে অলওয়েজ অ্যাডভার্ব। এই যে নেভারদিলেস শব্দটা, এটা সবসময় অ্যাডভার্বের কাজ করে, এটা অ্যাডভার্ব এটা। কিন্তু নট উইথস্ট্যান্ডিং কখনো প্রিপোজিশন, কখনো অ্যাডভার্ব, আবার কখনো কনজাংশন হিসেবেও কাজ করে। এই জায়গায় নট উইথস্ট্যান্ডিং প্রিপোজিশনের মতো কাজ করবে। তাহলে অ্যান্সারটা কি হবে? নট উইথস্ট্যান্ডিং হিজ হিউমিলিয়েশন হি অ্যাটেন্ডেড দ্য ফাংশন। যদি নট উইথস্ট্যান্ডিং না থেকে ইনস্পাইট অফ থাকতো, সেই ক্ষেত্রে ইনস্পাইট অফও অ্যান্সার হতে পারতো। তাহলে নাম্বার 6 হচ্ছে অপশন বি। Number 7, Mary's patience and serenity won the admiration of all who saw her. The underlined wordটার বিপরীত শব্দ। সেরেনিটি শব্দের মানে কি? কামনেস বা পিসফুলনেস, এটা নাউন। সেরেনিটি শব্দটা একটা নাউন হবে, ওর অ্যান্সারটাও একটা নাউনই হবে। মজার ব্যাপার হচ্ছে যে 4টে অপশন আমরা দেখতে পাচ্ছি এখানে, প্রত্যেকটাই নাউন এখানে। তাহলে এই বা এর থেকে আমরা একটা জিনিস নিশ্চিত হতে পারি, বিশেষ করে সিনোনিম, অ্যান্টোনিম বা ভোকাবুলারি টেস্টের ক্ষেত্রে, কোয়েশ্চেনটা যদি বা যে কোয়েশ্চেনটা যে পার্টস অফ স্পিচে থাকবে তার অ্যান্সারটাও একই পার্ট অফ স্পিচে থাকবে। যেমন এখানে সেরেনিটি নাউন, মানে কি? কামনেস বা পিসফুলনেস, শান্তিপ্রিয়তা বা শান্তপ্রিয়। আচ্ছা, অ্যান্সার হবে অপশন সি, এজিটেশন। তার মানে কি? আলোড়ন পূর্ণতা হয়, অ্যাংজাইটি হতে পারে, ডিস্ট্রেস হতে পারে। প্রত্যেকটা এখানে অবশ্যই নাউন। তাহলে কোয়েশ্চেনটা ছিল নাউনে, তার অ্যান্সারটাও হচ্ছে কিন্তু নাউনে। কোয়েশ্চেন নাম্বার 7 অপশন সি। নেক্সট কোয়েশ্চেন, মার্বেল মে বি ইউজড উইথ, খুবই সোজা, মোস্ট প্রবাবলি দ্য ইজিয়েস্ট কোয়েশ্চেন অফ 2018 প্রিলি। মার্বেল কিসে ব্যবহার করা হয়? অবশ্যই পেইন্টিং হবে না, রং তুলি এইসব তৈরি করা যায় না মার্বেল দিয়ে। মিউজিক হয় না, মিউজিক তৈরি করতে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট লাগে, গিটার লাগে, ফ্লুট লাগে, ড্রাম লাগে, এটসেট্রা এটসেট্রা, এগুলো লাগে। রক্স, শিলা, আগ্নেয় শিলা, পাললিক শিলা, রূপান্তরিত শিলা। মার্বেল হচ্ছে রূপান্তরিত শিলার একটা এক্সাম্পল।
তো মার্বেল অটোমেটিক্যালি একটা রক বা শিলা, তো এর থেকে আর কি শিলা হবে? তো মার্বেল থেকে আমরা কি তৈরি করি, কি তৈরি করা যেতে পারে? স্কাল্পচার। তো মার্বেল ভাস্কর্য তৈরিতে ব্যবহার করা যেতে পারে। কোয়েশ্চেন নাম্বার 8, অপশন ডি। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে কল আপ, একটা ফ্রেজাল ভার্ব। কল আপ খুবই সোজা, রিমেম্বার, কিন্তু অপশনে তো রিমেম্বার নেই, মনে করা। তাহলে কি হবে? রিকালেক্ট, পুরনো স্মৃতিকে সামনে এনে তুলে ধরা বা পুরনো স্মৃতিকে রোমন্থন করা বা পুরনো কিছুকে মনে করা, সেটা হচ্ছে রিকালেক্ট। ফ্রেজাল ভার্ব হচ্ছে কল আপ। কোয়েশ্চেন নাম্বার 9, অপশন এ। কোয়েশ্চেন নাম্বার 10, ইন অল প্রবাবিলিটি ই ড্যাশ রেইন টুনাইট। সম্পূর্ণ সম্ভাবনা রয়েছে আজকে রাতে বৃষ্টি হবেই। আচ্ছা, এই যে ক্যান শব্দটি, এটা কিন্তু পসিবিলিটি পসিবিলিটি প্রকাশ করে, পসিবিলিটি। আচ্ছা, অট টু, প্রবাবিলিটি। মে, মে কোথায় ব্যবহার করি? কোনো একটা জিনিস হচ্ছে, মে ইজ ইউজড হোয়েন উই সে দ্যাট সামথিং ইজ সো, সামথিং ইজ লাইক দিস বিফোর মেনশনিং এনি আদার থিং। কোনো একটা জিনিস এই রকম, সেটাকে পার করে বা সেটার পর অন্য কিছু ঘটতে পারে, বা কোনো একটা জিনিস এইরকম হতে পারে তার পূর্বে যে জিনিসটা আছে সেটা বোঝানোর জন্য আমরা মে ব্যবহার করতে পারি। তাহলে কি বলতে পারি? মে ইজ ইউজড হোয়েন উই সে দ্যাট সামথিং ইজ সো or something is like this before mentioning other important thing। তাহলে তিনটের কোনোটাই হচ্ছে না। অপশন এ, উইল। উইল কোথায় ব্যবহার করি? উইল ইজ ইউজড ফর এক্সপ্রেসিং স্ট্রং ইন্টেনশন অর অ্যাসারশন অ্যাবাউট দ্য ফিউচার। ভবিষ্যতের কোনো কাজ বা ভবিষ্যৎ সম্পর্কে নিশ্চয়তা বোঝাতে গেলে আমরা উইল ব্যবহার করতে পারি। তাহলে এখানে অ্যান্সার হবে উইল। লিখে দিই আমরা একটু এখানে, used, will is used for expressing strong intention or assertion about future। তাহলে কোথায় আমরা উইল ব্যবহার করব? উইল ইজ ইউজড ফর এক্সপ্রেসিং স্ট্রং ইন্টেনশন, সাংঘাতিক ইচ্ছা, অর অ্যাসারশন অ্যাবাউট ফিউচার, ভবিষ্যৎ সম্পর্কে সাংঘাতিক কোনো ইচ্ছা বা কোনো কিছু নিশ্চয়তা দিতে গেলে আমরা উইল ব্যবহার করতে পারি। সেন্টেন্সটা খেয়াল করো, ইন অল প্রবাবিলিটি, সব ধরনের সম্ভাব্য অবস্থা বিবেচনা করেই বলা হচ্ছে আজকে রাতে বৃষ্টিপাত হবেই। তাহলে কি হলো অ্যান্সারটা? ইন অল প্রবাবিলিটি ইট উইল রেইন টুনাইট। কোয়েশ্চেন নাম্বার 10, অপশন এ। নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো, কারেক্ট ওয়ার্ড বসাতে বলছি। হি হ্যাড বেটার ড্যাশ দ্য রুম। এটা খুবই সোজা, এটা বুঝতে পারছো তোমরা অ্যান্সারটা কি হবে? রুম, ঘরটাকে কে রিকোয়েস্ট করবে? এটা হচ্ছে না। মুভ দ্য রুম, ঘরটাকে সরিয়ে কি করে নিয়ে যাবে? এমন তো নয় বিষয়টা, এটা তো অস্থাবর কোনো ব্যাপার নেই যে আজকে সকালবেলা বাড়ি রয়েছে কল্যাণীতে, বিকেলবেলা সেটাকে তুলে নিয়ে কলকাতায় শিফট করা হবে, সেরকম বিষয় নয় সেটা। সুতরাং মুভ হচ্ছে না, কলও হচ্ছে না, অ্যান্সার হবে এন্টার। তাহলে কি হবে অ্যান্সারটা? শি হ্যাড বেটার এন্টার দ্য রুম। আচ্ছা, এইবার জেনে রাখা ভালো, আমাদের হেড, যে হেড বেটার, এটা একটা মোডাল ভার্ব হিসেবে কাজ করছে। আর মোডাল ভার্বের পর সবসময় আমরা ইনফিনিটিভ ভার্ব ব্যবহার করি। ইনফিনিটিভ ভার্বটা কি? ভার্বের বেস ফর্মকেই আমরা ইনফিনিটিভ ভার্ব বলে থাকি। তো যেখানে আমরা হ্যাড বেটার ব্যবহার করব তারপরে অবশ্যই কোনো ভার্বের বেস ফর্ম অথবা ইনফিনিটিভ ফর্ম ব্যবহার করব। অপশানে 4টে এখানে ইনফিনিটিভ ফর্ম বা বেস ফর্ম আছে, কিন্তু অ্যাপ্লিকেবল হবে এন্টার। আচ্ছা, তাহলে অ্যান্সার কি হলো? শি হ্যাড বেটার এন্টার দ্য রুম। এবার প্রশ্ন হচ্ছে, হ্যাড বেটার আমরা কোথায় ব্যবহার করতে পারি? হ্যাড বেটার এমন জায়গায় ব্যবহার করব যেখানে দেখা যাবে আমরা কাউকে কোনো উপদেশ দিচ্ছি, বিশেষ করে কোনো স্থানে বা কোনো সময়ে, যে এই কাজটা করা থেকে তুমি বিরত থাকো, এতে তোমার ক্ষতি হবে, এই জিনিসটা বোঝাতে গেলে, এই অ্যাডভাইসটা বা উপদেশটা বোঝাতে গেলে আমরা এই হ্যাড বেটার ব্যবহার করতে পারি। তাহলে অ্যান্সার কি হলো? শি হ্যাড বেটার এন্টার দ্য রুম।
তার বরঞ্চ ঘরে প্রবেশ করাটাই ভালো। নাম্বার 11 অপশন এ। 12 ফ্রেজাল ভার্ব চাইছে, দ্য গার্ল ড্যাশ টেক্স আফটার আর মাদার, মেয়েটি তার মায়ের মতো দেখতে। মাধ্যমিকে প্রচুর এসেছে, এটা নিয়ে ব্যাখ্যার কিছু নেই, ডিসকাশনের কিচ্ছু নেই। তাহলে দ্য গার্ল টেক্স আফটার হার মাদার, দ্যাট মিনস মেয়েটি ঠিক তার মায়ের মতোই দেখতে বা মেয়েটি তার মায়ের সদৃশ। 12 অপশন এ। নাম্বার 13 শি লাইকড দ্য ড্যাশ প্ল্যান বেটার। আচ্ছা, এবার দেখো লেটার আর লেটার এই দুটো অ্যান্সার হচ্ছে না। অ্যান্সার হবে অপশন এ অর অপশন বি। লেটার শব্দের মানে হচ্ছে পরবর্তী। লেটার মানে পরবর্তী, তার মানে তার পূর্ববর্তী একটা আছে ফরমার। ক্লাস 10-এর একটা পোয়েট্রি আছে ফেবল, সেখানে ঝগড়া হচ্ছে পর্বত আর ইঁদুরের মধ্যে। তো সেখানে কবি দেখাচ্ছেন পর্বতকে বলা হচ্ছে ফরমার মানে প্রথম জন, আর কাঠবিড়ালিকে বলা হচ্ছে লেটার বা পরবর্তী বোঝানো হচ্ছে বা পরের জনকে বোঝানো হচ্ছে। যখনই লেটার শব্দটা আসবে তখনই ধরে নিতে হবে প্রাথমিকভাবে একজন ছিল, তার পূর্বেও একজন ছিল। ফরমার লেটার। আচ্ছা, লেটার শব্দের মানে কি? সুন, এটা হতে পারে, অথবা অ্যাট এ টাইম ইন নিয়ার ফিউচার। লেটার শব্দের মানে সুন বা শীঘ্রই হতে পারে, অথবা ভবিষ্যতের কোনো সময় যে কাছাকাছি আছে, আসতে চলেছে, সেটা বোঝানোর জন্য আমরা লেটার ব্যবহার করতে পারি। কিন্তু এখানে কি লেটারটা ব্যবহার করা সম্ভব না? এখানে কি ব্যবহার করতে হবে? লেটার। শি লাইক দ্য লেটার প্ল্যান বেটার, পরবর্তী যে পরিকল্পনা আছে সেটাকে সে বেশি পছন্দ করেছে। তাহলে এখানে কি বসাবো আমরা? লেটার, LATT ইয়ার, লেটার। না, কোয়েশ্চেন নাম্বার 13 অ্যান্সার অপশন এ। 14 হি স্টুড ইন হট ওয়াটার, তার মানে কি গরম জলে দাঁড়িয়ে আছে? না, গরম জলে দাঁড়িয়ে থাকাটাই, বেশি গরম জলে দাঁড়িয়ে থাকাটাই বিপজ্জনক। তো সেই সেন্সেও বা সেই লজিকে যদি আমরা ভাবি তাহলে অ্যান্সার হবে ইন ট্রাবল অর ডিসগ্রেস, সমস্যায় দাঁড়ানো বা অপমানজনক পরিস্থিতিতে থেকে যাওয়া। তাহলে ইন হট ওয়াটার এই ইডিয়মের মানে হচ্ছে ইন ট্রাবল অর ডিসগ্রেস। কোয়েশ্চেন নাম্বার 14 অপশন এ। নেক্সট কোশ্চেন, ক্লাসিক শব্দটির সঠিক মানে কি? তো ক্লাসিক দিয়ে কি বোঝায়? আমরা বলি না ক্লাসিক্যাল সং, ক্লাসিক নভেল। ওয়াদারিং হাইটস নামে একটা নভেল আছে এমিলি ব্রন্টির, তিনি একটাই উপন্যাস লিখেছেন, সেটাকে ইংলিশ লিটারেচারের একটা ক্লাসিক নভেল বলা হয়। কেন সেটা? ওই ওয়াদারিং হাইটস নভেলে তিনি এমন একজন হিরোকে জন্ম দিয়েছিলেন যার উপস্থিতি ইংরেজি সাহিত্যের আর কোনো উপন্যাসে বা কোনো লেখায় দেখা যায়নি, যেটাকে বলা হচ্ছে ভিলেনাস হিরো। এমন একজন নায়ক যার মধ্যে সব কিছু ভালো গুণ আছে এরকম নয়, তার মধ্যে কিছু খারাপ গুণও আছে, সেই জন্য তাকে বলা হচ্ছে ভিলেনাস হিরো। নাম ছিল হিথক্লিফ, মেইন প্রটাগনিস্টের নাম ছিল ওই ওয়াদারিং হাইটসে হিথক্লিফ। তো ওই নভেলটাকে আমরা বলি ক্লাসিক। কেন? ওই ধরনের নভেল বা উপন্যাস তিনিই প্রথম লিখেছেন এবং অবশ্যই সেটা হাইয়েস্ট কোয়ালিটি। তো এখানে অ্যান্সার হবে অপশান এ, ক্লাসিক মিনস অফ দ্য ফার্স্ট অর হাইয়েস্ট কোয়ালিটি। আরেকটা হচ্ছে যাকে আমরা ক্লাসিক বলবো, যে সঙ্গীত বলো, যে ইনিংস বলো, ক্রিকেটের যে ইনিংসকে বলি VVS লক্ষ্মণের 281 কলকাতায় ক্লাসিক বলি, এমিলে ব্রন্টির ওয়াদারিং হাইটসকে আমরা ক্লাসিক বলি। আচ্ছা, পণ্ডিত ভীমসেন যোশীর অনেক কটা গানকে আমরা ক্লাসিক বলি, মোৎসার্টের অনেক কটা টিউনকে আমরা ক্লাসিক বলি। কেন? অবশ্যই প্রথমে তিনি তৈরি করেছেন, সবার প্রথম তিনি ওই বিশেষ সৃষ্টিটা করেছেন, অবশ্যই হাইয়েস্ট কোয়ালিটি ছিল, এবং একই সঙ্গে অবশ্যই অতীত বলো, বর্তমান বলো, ভবিষ্যৎ বলো, প্রত্যেকটা সময় বা প্রত্যেকটা কালখণ্ডে তার অ্যাপিল, তার আবেদন মানুষের কাছে সমানভাবে থাকবে, তবে গিয়ে কোনো সৃষ্টি ক্লাসিক হবে। তো অ্যান্সার হচ্ছে অপশান এ। কোশ্চেন নাম্বার 15 অপশান এ। 16 কারেক্ট পার্টিসিপল বসাতে বলেছে। ড্যাশ অ্যাবাউট ডিনার জন র্যান দ্য হোল ওয়ে হোম। তিনটে পার্টিসিপল আছে বা তিন ধরনের পার্টিসিপল আছে, পাস্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল,
পারফেক্ট পার্টিসিপল। আচ্ছা, অপশন এতে আছে একটা পারফেক্ট পার্টিসিপলের এক্সাম্পল। কি করে চিনব? পারফেক্ট পার্টিসিপল তৈরি হয় প্রেজেন্ট পার্টিসিপল আর পাস্ট পার্টিসিপলের সমন্বয়ে। হ্যাভিং প্রেজেন্ট পার্টিসিপল বা অ্যাডজেক্টিভ পার্টিসিপল, ফিনিশড পাস্ট পার্টিসিপল। ঠিক আছে, ফরমেশন ঠিক আছে, কিন্তু মানেটা আসছে কি হ্যাভিং ফিনিশড অ্যাবাউট ডিনার, মানে হচ্ছে না, তাহলে এই অপশনটা হচ্ছে না। এক্সাইটেড অ্যাবাউট ডিনার জন র্যান দ্য হোল ওয়ে হোম, এটার মানে হচ্ছে এই পাস্ট পার্টিসিপল আমরা এখানে ব্যবহার করতে পারি। এটা অ্যাডজেক্টিভের মতো কাজ করবে, আবার ভার্বের মতো কাজ করতে পারে। পার্টিসিপলকে কেন পার্টিসিপল বলা হয়? ভার্বের যে ফর্মটা বা পার্টিসিপল এমনই একটা ভার্ব যা বা যার মধ্যে ভার্বের ফোর্সও আছে, অ্যাডজেক্টিভেরও ফোর্স আছে, এই জন্য পার্টিসিপলকে ডাবল পার্ট অফ স্পিচও বলা হয়ে থাকে। আচ্ছা, তাহলে অ্যান্সার হবে অপশন বি, হ্যাড বিন এক্সাইটেড সুপারফ্লুয়াস, প্রয়োজন নেই। আর হাংরি তো পার্টিসিপল নয়। পার্টিসিপল কিভাবে তৈরি হয়? পাস্ট পার্টিসিপল তৈরি হয় ইএন, ইডি, টি, এইভাবে এটসেট্রা আরও আছে, এই তিনটি আমি বললাম, এইভাবে তৈরি হয়। প্রেজেন্ট পার্টিসিপল কিভাবে তৈরি হয়? ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে, তারপর সেটা কাজ করবে অ্যাডজেক্টিভের মতো, তখন হবে সেটা প্রেজেন্ট পার্টিসিপল। আর পারফেক্ট পার্টিসিপল হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল আর পাস্ট পার্টিসিপলের সমন্বয়ে তৈরি পারফেক্ট পার্টিসিপল। এটা লিখিয়ে দিলাম এখানটায়, এটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপলের একটা এক্সাম্পল। তাহলে এখানে হবে excited. Question number 16, option B. 17, the teacher will dash a new chapter tomorrow. শিক্ষক মহাশয় আগামীকাল একটা নতুন চ্যাপ্টার শুরু করবেন বা ধরবেন, এটা হবে টেক আপ। নতুন চ্যাপ্টার বা নতুন একটা পাঠ বা পাঠ্যক্রম তিনি শুরু করবেন বা চ্যাপ্টার শুরু করবেন, তাহলে কি হবে? টেক আপ। দ্য টিচার উইল টেক আপ। Question number 17, option B. 18, only dash is there a rumble in the sky. Rumble মানে কি? আকাশে মেঘ জমেছে, গুড়গুড় গুড়গুড় গুড়ুম শব্দ হচ্ছে, ওটাকে আমরা বলি রাম্বল। তাহলে কি হবে? মাঝে মধ্যে, অকেশনালি, মাঝে মধ্যে আকাশে গুড়গুড় করে শব্দ হচ্ছে। সুইফটলি মানে দ্রুততার সঙ্গে, হচ্ছে না। কোয়াইট, এটাও হচ্ছে না। মেরিলি, আকাশে গুড়গুড় শব্দ হচ্ছে আনন্দ সহকারে, কোনো মানে হয় না। তাহলে অ্যান্সার হবে অপশন এ, কোশ্চেন নাম্বার 18, অপশন এ। তাহলে কি দাঁড়ালো? অনলি অকেশনালি ইজ দেয়ার এ রাম্বল ইন দ্য স্কাই। কোশ্চেনটা দেখে অনেকে ভাববে যে সেন্টেন্সটা কেমন কেমন লাগছে। সেন্টেন্স ঠিকই আছে, আমরা দেখে এসেছি সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এইভাবেই তো সেন্টেন্স সাজায়। যখন আমরা হায়ার স্টাডি করতে যাই, বিশেষ করে অনার্স বা মাস্টার ডিগ্রি পড়তে যাই, তখন আমরা এই ধরনের বা সেন্টেন্স নিয়ে এই ধরনের খেলাটা খেলতে পারি। যেমন এখানে হওয়া উচিত ছিল দেয়ার ইজ এ রাম্বল, হলে বেটার হতো, আমরা যা গ্রামার শিখেছি সেটা অনুযায়ী হতো, কিন্তু এখানে দিয়েছে কি ইজ দেয়ার এ রাম্বল ইন দ্য স্কাই, এটাও ভুল নয়। তাহলে অ্যান্সার হচ্ছে কি অনলি অকেশনালি ইজ দেয়ার এ রাম্বল ইন দ্য স্কাই। কোশ্চেন নাম্বার 18, অপশন এ। 19, হবসনস চয়েস ইডিয়ম, খুব সোজা, যা আছে তাই নাও, না হলে কিছুই পাবে না। টেকিং হোয়াট ইজ অ্যাভেলেবল অর নাথিং অ্যাট অল, ট্যাকে যা আছে সেটা নিয়ে যাও, আর যদি সেটা পছন্দ না হয় তাহলে 9+11 হয়ে যাও বা কেটে পড়ো। তাহলে হবসনস চয়েস এই ইডিয়মের মানে কি? টেকিং হোয়াট ইজ অ্যাভেলেবল অর নাথিং অ্যাট অল। কোয়েশ্চেন নাম্বার 19, অপশন বি। One word substitution. One who considers the happiness and well-being of others first is an, যে ব্যক্তি নিজের নয় অন্যের সুখ স্বাচ্ছন্দ্য নিয়ে প্রথমে বা সবার প্রথমে চিন্তা করেন, নিজেরটা বাদ দিয়ে, তাকে কি বলি? অলট্রুইজ, মানে পরোপকারী বা পরার্থপর। স্বার্থপরের বিপরীত, স্বার্থপরকে যিনি নিজেকে নিয়ে ভাবেন, নিজের সুখ স্বাচ্ছন্দ্য নিয়ে ভাবেন, তাকে আমরা কি বলবো? স্বার্থপর। তো যিনি অন্যের সুখ স্বাচ্ছন্দ্য নিয়ে আগে ভাববেন তাকে বলবো পরার্থপর। সেলফিশ, তার অপোজিট হচ্ছে অলট্রুইস্ট, মানে পরার্থপর বা পরোপকারী। কোশ্চেন নাম্বার 20, অপশন বি। 21, শি ওয়াজ রানিং শর্ট অফ টাইম, এটা একটা ফ্রেজ বা ইডিয়ম বলতে পারো আছে, রান শর্ট অফ, তার মানে তার কাছে সময় খুব কম। শি ওয়াজ রানিং শর্ট অফ টাইম, দ্যাট মিনস
তার কাছে সময় খুবই কম ছিল। 21 অপশন বি। 22 কারেক্ট ওয়ার্ড, এ ড্যাশ বো ওয়াজ সিন ইন দ্য স্কাই। এই বো কিন্তু তীরধনুকের সঙ্গে সংযুক্ত নয়, আগে এটা বুঝতে হবে। এখানে বো দিয়ে বোঝাচ্ছে রেইনবো, রামধনু। অ্যান্সার কি হবে? রামধনুতে কটা রং আছে বলার প্রয়োজন নেই, সবাই তোমরা জানো। রেইনবো, মাল্টি কালার্ড রেইনবো। এ মাল্টি কালার্ড রেইনবো ওয়াজ সিন ইন দ্য স্কাই। বৃষ্টি হওয়ার পরই রামধনু দেখা যায়। রামধনু 7টা রং থাকে, সেই জন্য বলা হচ্ছে মাল্টি কালার্ড। যদি একটা রং থাকতো মনো কালার্ড হতো বা সলো কালার্ড বলা যেত, কিন্তু যেহেতু অনেক কটা রং থাকে, 7টা থাকে, তাই বলছে মাল্টি কালার্ড বো। আচ্ছা, রং বেরঙে রামধনু। আচ্ছা, শুটিং কি হয়? আমরা শুটিং এর সঙ্গে দেখেছি যুক্ত শুটিং স্টার। ধূমকেতুকে অনেকে শুটিং স্টারও বলে। ক্লাস 10-এ একটা পোয়েট্রি পড়েছি, মাই ওন ট্রু ফ্যামিলি, সেখানে কি দেখেছি? স্টেয়ারিং ট্রাইব। ও গাছগুলোকে বলছে স্টেয়ারিং ট্রাইব, এক দৃষ্টিতে ওই জনজাতি বা ওই জাতি আমাদের দিকে তাকিয়ে আছে, স্টেয়ারিং ট্রাইব। মেলোডিয়াস টিউন, সাংঘাতিক সুরেলা সুর বা সুরেলা গান, এইভাবে এটা হতে পারে। তাহলে 22 হবে অপশন এ, মাল্টি কালার্ড। 23 বোল্ড ফ্রম দ্য ব্লু, বহুল ব্যবহারে জর্জরিত এই ইডিয়ামটা, কিন্তু আজও আসছে, ভবিষ্যতেও আসবে। কি মানে? সাডেন ডিজাস্টার, বিনা মেঘে বজ্রপাত, আকাশ পরিষ্কার, হঠাৎ করে দুম, ফিনিশ। মানুষের জীবনে কিরকম হয়? সবকিছু সরল রেখায় চলছে, ভালো চলছে, হঠাৎ করে কোনো একটা দুঃসময় তার সামনে উপস্থিত হলো, সেটা বোঝানোর জন্য বলা হয় বোল্ড ফ্রম দ্য ব্লু। কোশ্চেন নাম্বার 23 অপশন এ। 24 টু এর ইজ হিউম্যান, মানে একটা প্রভাব বা প্রবাদ বাক্য বলতে পারো। টু এর ইজ হিউম্যান, মানুষ মাত্রই ভুল হয়, স্বাভাবিক, রক্ত মাংসে গড়া মানুষ আমরা, আমাদের ভুল হবে। তাহলে 24 হচ্ছে অপশন বি। আজকের লাস্ট কোশ্চেন, অ্যান অফথালমোলজিস্ট ইজ এ পার্সন হু ডিলস উইথ আইজ। অফথালমোলজিস্ট এমন একজন ব্যক্তি যিনি চোখ সংক্রান্ত রোগ নিয়ে চিকিৎসা করেন। যিনি হার্টের চিকিৎসা করেন কার্ডিওলজিস্ট, গ্ল্যান্ডসের চিকিৎসা যিনি করেন এন্ডোক্রিনোলজিস্ট, লাংসের চিকিৎসা যিনি করেন তাকে বলি আমরা পালমোনোলজিস্ট। হোপফুলি ক্লিয়ার করতে পেরেছি। তাহলে 25 হচ্ছে অপশন বি। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই ছিল। যদি কারো কোনো কোয়ারিজ থাকে তোমরা আমাদের কমেন্ট সেকশনে এসে কমেন্ট করতে পারো। এছাড়া আমাদের টেলিগ্রাম চ্যানেলে তোমরা যুক্ত হয়ে যেতে পারো, ডেসক্রিপশনে লিঙ্কটা দেয়া আছে। এছাড়াও তোমরা এই ইনস্টাগ্রাম আর ফেসবুকে আমাদের ফলো করতে পারো। অ্যাপার্ট ফ্রম অল দিস, তোমরা যদি আমাদের অফলাইন ও অনলাইন ব্যাচ নিয়ে কিছু জানতে চাও, এই নাম্বারে অবশ্যই ফোন করতে পারো। তাহলে নেক্সট ক্লাসে আরেকটা সেট নিয়ে তোমাদের সামনে প্রস্তুত থাকবো। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো।